পিঠোপিঠি প্রায় 5 দিনের মধ্যে এমন 2টি বই পড়েছি আমি। অলরেডি আমি যে কি ভাবে আপনাদের কাছে আমার বক্তব্য রাখবো আমি ঠিক জানি না, মানে কারণ আমি সরাসরি যদি বলে ফেলতে চাই তাহলে তো স্পয়লার করে দেবো, সেটা কখনোই আমি করি না। সুতরাং একটু ভেবেচিন্তে আমাকে কথা বলতে হচ্ছে। আমি যে বই দুটো নিয়ে আজকে কথা বলবো সেই বই দুটোর মুখ্য চরিত্র ইতিহাসের বিখ্যাত একজন ব্যক্তিত্ব, তার সঙ্গে মৌর্য সাম্রাজ্যের বিস্তার এবং মৌর্য সাম্রাজ্যের পতন এর নিবিড় সম্পর্ক। বুঝতেই পারছেন আমি বিষ্ণুগুপ্ত, চাণক্য, কৌটিল্যের কথা বলছি। 2021 সালে প্রথম প্রকাশিত হলো অভিজ্ঞান গাঙ্গুলির লেখা হত্যাশাস্ত্র। সেই সময় বিস্তর কাগজপত্রে, সাহিত্যের বিভিন্ন পত্রিকা, বিভিন্ন সোশ্যাল গ্রুপে হত্যাশাস্ত্রকে নিয়ে বেশ আলোচনা হলো এবং সেখানেই থেকেই আমি প্রথম জানতে পারলাম যে এই কাহিনীর যে মূল চরিত্র তিনি হলেন বিষ্ণুগুপ্ত চাণক্য এবং রহস্য আকারে কিছু ঘটনা রয়েছে এবং যার সমাধান করছেন চাণক্য। বইটা আমার হাতে তুলে নিতে একটু দেরি হলো। বইটা তারপরে এই বছরের গোড়ায় আমি সংগ্রহ করলাম। ইতিমধ্যে এটি ছিল হত্যাশাস্ত্র, ছিল চাণক্য সিরিজের প্রথম বই। ইতিমধ্যে এই বছরের জানুয়ারি মাসে প্রকাশিত হলো হত্যাশাস্ত্র পরবর্তী পার্ট, চাণক্য সিরিজের দ্বিতীয় বই ষড়শাস্ত্র। এবং এতদিন ধরে আমি হত্যাশাস্ত্র না পড়লেও মনের মধ্যে একটা পড়ার প্রবল ইচ্ছা ছিল। চাণক্য এখানে ঠিক কিভাবে রয়েছেন, কতটা বাস্তব, কতটা কল্পনা, অনেক কিছু মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। আমি যখন বইটা পড়তে শুরু করি তখন আমি কিন্তু ভূমিকা পড়লাম না। 4খানা কাহিনী রয়েছে এই বইয়ের মধ্যে, হত্যাশাস্ত্রের মধ্যে আর কি। এবং প্রথমটি শলাক শাস্ত্র, তারপর শিল শাস্ত্র, হত্যাশাস্ত্র এবং কনক শাস্ত্র। আমি এক একটি কাহিনী যতই এগোচ্ছিলাম অভিভূত হয়ে পড়ছিলাম এবং শেষ কনক শাস্ত্র এই কাহিনীতে যখন এলাম, মানে কাহিনীর বুনট জাস্ট অসাধারণ। ভাবতে পারছিলাম না যে লেখক কিভাবে সেই সময়কে এতটা জীবন্ত করে তুলছেন এবং মনে হচ্ছিল সেই সময়কে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, সেই সময়ের মগধকে, সেই সময়ের তক্ষশিলাকে। আমি যদি 2-1 লাইনে কাহিনীগুলির বিষয়বস্তু বলি তাহলে বলি, শলাক শাস্ত্রতে রয়েছে যে গান্ধার দেশ থেকে এক দূতকে পাঠানো হয় এবং সেই দূত মগধের রাজ বাড়িতেই তার হত্যা করা হয় এবং যখন কোনো দূতের হত্যাকাণ্ড ঘটে তখন সেটা মারাত্মক একটা রাজনৈতিক ব্লান্ডারে পরিণত হয়। তো সেটার সমাধান করলেন চাণক্য। দ্বিতীয় ছিল শিল শাস্ত্র। এটা হচ্ছে মগধেরই এক করদ রাজ্য, সেখানে যে শাসক ছিলেন তিনি হঠাৎ করে মারা যান, ফলে সেখানে পরবর্তী শাসনভার কাকে দেওয়া হবে, সেখানকার পরিস্থিতি কীরকম হবে, সেই জন্য সেখানে বিষ্ণুগুপ্ত চাণক্যকে পাঠানো হয় এবং তার সেখানে উপস্থিত থাকা অবস্থাতেই কিন্তু হত্যাকাণ্ড ঘটে, সেটির সমাধান। তৃতীয় কাহিনী হত্যাশাস্ত্র, যে নাম থেকেই এই বইটির নামকরণ। হত্যাশাস্ত্র সেই মগধের যারা প্রস্টিটিউটস আছেন তাদের হত্যা করা হতে থাকে এবং যেহেতু তারা প্রস্টিটিউটস, জেনারেলি এটা নিয়ে খুব একটা কেউ মাথা ঘামাতে রাজি হন না, কিন্তু এখানেও কিন্তু চাণক্য অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এই সমস্যার সমাধানে ব্রতী হন এবং এর সঙ্গে কি দেশের বা সেই রাজ্যের কোনো জটিল পরিস্থিতি সংযুক্ত ছিল আমরা ঠিক জানি না, যদিও কাহিনী আমাদের জানতে সাহায্য করে এবং রহস্যের সমাধান তো অবশ্যই হয়।
এবং লাস্ট যে কাহিনী কনক শাস্ত্র, সেখানে খুব ইন্টারেস্টিং, একদম শুরুতে একটি ডাকাতির ঘটনা রয়েছে যেখানে রাজকোষের যে স্বর্ণমুদ্রা সেটি ডাকাতি করা হয়। আর দ্বিতীয়ত তক্ষশিলা যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিছু ভৌতিক কাণ্ড কারখানা শুরু হয়ে যায় এবং সেইখানে পরস্পর কিছু খুন হয়, সেখানে চাণক্যকে যেতে হয়। কিন্তু এই দুটোর মধ্যে আপাতভাবে বিচ্ছিন্ন দুটো ঘটনার মধ্যে কি কোনো যোগাযোগ আছে? তার যোগাযোগ থাকলে তা কতটা রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত? এই মূলত এই চারটি কাহিনী ছিল হত্যাশাস্ত্রে। তো কনক শাস্ত্র যখন শেষ করেছিলাম সত্যি বলতে কি অভিভূত হয়ে গিয়েছিলাম এবং তখনই মানে প্রচণ্ড জানতে ইচ্ছা করেছিল যে এই কাহিনীগুলি অ্যাকচুয়ালি এর ঐতিহাসিক সত্যতা কতটুকুনি রয়েছে। এবং সেই সময় কিন্তু ভূমিকাতে যায় এবং লেখক সেখানে বলেছেন যে কাহিনীর চরিত্রগুলি ঐতিহাসিক হলেও এই কাহিনী কিন্তু কল্পনা নির্ভর। যদিও লেখাটা পড়তে গিয়ে বোঝা যায় যে দুটি বই মানে হত্যাশাস্ত্র এবং ষড়শাস্ত্র চাণক্য সিরিজের দ্বিতীয় বই, দুটো পড়তে গিয়ে বোঝা যায় যে লেখক কিন্তু বিপুল পরিমাণে পড়াশোনা করেছেন এবং কৌটিল্যের লেখা যে অর্থশাস্ত্র তা তিনি ঘেঁটে গুলে খেয়েছেন এবং সেইটারই প্রয়োগ ঘটিয়েছেন তিনি এই কাহিনীর মধ্যে। এবং ষড়শাস্ত্রে মূলত দুটি কাহিনী রয়েছে, প্রথমটি হচ্ছে সোমশাস্ত্র, দ্বিতীয়টি হচ্ছে ষড়শাস্ত্র, যা থেকে এই কাহিনীর নামকরণ। এবং এখানেও লেখক শুরুতে বলছেন যে এই কাহিনী অনেক বেশি রাজনীতিকে কেন্দ্র করে। প্রথম কাহিনীতে অর্থাৎ সোমশাস্ত্রে সেখানে চন্দ্রগুপ্ত তার বিবাহ ঠিক করছেন, কৌটিল্য চাণক্য তিনি বিবাহ ঠিক করছেন কার সঙ্গে না পরাজিত রাজা ধননন্দের যে মেয়ে রাজকুমারী দুর্ধরার সঙ্গে। দুর্ধরা অত্যন্ত বুদ্ধিমতী সুন্দরী, কিন্তু তা সত্ত্বেও তিনি শত্রুকন্যা এবং চন্দ্রগুপ্তের ইচ্ছে ছিল না তাকে বিবাহ করার এবং দুর্ধরারও ইচ্ছে ছিল না চন্দ্রগুপ্তকে বিবাহ সূত্রে গ্রহণ করার। কিন্তু এই ব্যাপারে চাণক্য ছিলেন একেবারে অটল এবং তার ইচ্ছেতেই বিবাহ সম্পন্ন হওয়ার দিনেই রাজপ্রাসাদে, মগধের রাজপ্রাসাদেই ঘটে যায় একটি নয় দুটি খুনের ঘটনা। এই যে রাজকুমারীর দুই সখী তারা খুন হন এবং বোঝা যায় যে খুনের লক্ষ্য ছিলেন রাজকুমারী স্বয়ং। রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে এই বিবাহটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায় যেখানে এই বিবাহ প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। আবার এই বিবাহ যদি না হতো তাহলে রাজপ্রাসাদে সংঘটিত হত্যাকাণ্ডের পুরো মানে যে রাজার যে মানে চন্দ্রগুপ্তের যে বিশ্বাসযোগ্যতা নিয়ে তার রাজ্যবাসীর মনে কিন্তু প্রশ্ন থেকে যেত। সুতরাং একদিকে বিবাহ হওয়া প্রয়োজন ছিল আর একদিকে তার জন্য এই যে হত্যা হয়েছে, যে রহস্য ঘনীভূত হয়েছে তার সমাধান হওয়ার প্রয়োজন ছিল। আলটিমেটলি তো সমস্যার সমাধান হলো, কিন্তু কিভাবে হলো সেই সমস্যার সমাধান? অ্যাকচুয়ালি প্রতিটা কাহিনীতেই কিন্তু প্রচুর পরিমাণে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে এবং ঘটনার পরম্পরাকে একদম খুঁটিয়ে লেখক বিশ্লেষণ করেছেন। দ্বিতীয় যে কাহিনীটা রয়েছে ষড়শাস্ত্র কিন্তু ব্যাপ্তি বিশাল, মানে এর ব্যাপ্তি হচ্ছে মগধ থেকে কুলুপ মানে অধুনা হিমাচল প্রদেশ এবং তৎকালীন আর্যাবর্তের উত্তর পশ্চিম সীমান্ত গান্ধার তক্ষশিলা, বিপুল তার বিস্তৃতি এবং কাহিনীও বিপুল তার বিস্তৃতি। রাজনীতি এই কাহিনীতে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু দুটো বইয়ের ক্ষেত্রেই হত্যাশাস্ত্র এবং ষড়শাস্ত্র দুটোর ক্ষেত্রেই বলবো যে লেখক কিন্তু যেরকম চাণক্য চিন্তা ভাবনা করছেন, একই সঙ্গে লেখক কিন্তু যারা পাঠক তাদের জন্য ক্লু তুলে দিচ্ছেন, তাদেরও ভাবার বিষয়বস্তু দিচ্ছেন। এবং ষড়শাস্ত্রের ক্ষেত্রে আমি বলতে পারি যে যখন লেখা এগোচ্ছে, যেহেতু প্রচণ্ড টান রুদ্ধশ্বাস কাহিনী, পড়ার সঙ্গে সঙ্গে আমার মাথায় কিন্তু সূত্রগুলো কাজ করছিল, যে সূত্রগুলো লেখক পাঠকদের জন্য ছুঁড়ে দিয়েছেন কৌটিল্যের পাশাপাশি। তো পড়তে পড়তে কিন্তু আমি অনেক ক্ষেত্রেই কিন্তু সমাধানের কাছাকাছি গেছি এবং তখন সত্যি কলারটা উঁচু হয়ে যায়। এটা আমার মনে হয় অনেকেই যারা এই ষড়শাস্ত্র পড়েছেন তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকবে। এবং সেই সময়ের যে রাজনৈতিক পরিবেশ কিরকম ছিল, সামাজিক পরিবেশ কিরকম ছিল
এটা খুব সুন্দরভাবে লেখার মধ্যে উঠে আসে। দুটো কাহিনী মানে দুটো বইয়ের মধ্যে 20 কন্যাদের কথা রয়েছে। এই 20 কন্যা কারা, কিভাবে তাদের প্রিপেয়ার করা হতো, বা এই যে চন্দ্রগুপ্ত কে কিভাবে তিনি গড়ে তুলেছিলেন চাণক্য। এখানে একটা তথ্য দেওয়া রয়েছে, চন্দ্রগুপ্তকে তিনি অত্যন্ত তার ইমিউনিটি বাড়ানোর জন্য তাকে বিষ দিতেন, এবং সেই বিষ খেতে খেতে এমন মানে তার খাদ্যের সঙ্গে সেই বিষ তার শরীরে প্রয়োগ করা হতো, এবং এই কারণেই করা হতো যাতে কোনো প্রকার বিষ চন্দ্রগুপ্তের কোনো ক্ষতি না করতে পারেন। এবং এখানে সেকেন্ড যে পার্ট ষড়শাস্ত্রে, সেখানে কৌটিল্যের বা চাণক্যের সেই 6 জন শিষ্যের কথা বলা হয়েছে, যারা কিন্তু একজন সামনে থাকতেন কিন্তু অত বড় আর্যাবর্ত, অত বড় সাম্রাজ্যকে রক্ষা করতে, যে 6 জন শিষ্য কিন্তু পিলারের মতো কাজ করেছেন, স্তম্ভের মতো কাজ করেছেন, এবং এই স্তম্ভের নির্মাতা ছিলেন চাণক্য স্বয়ং। এবং কোথাও এই যে ঐতিহাসিক একটা চরিত্র, বিশ্ববিখ্যাত একটা চরিত্র চাণক্য, যখন আমরা বইটা পড়ছি সেই মানুষটা, সেই অত্যন্ত জ্ঞানী, আপাতভাবে যিনি অত্যন্ত সাধারণ, যিনি যার দর্শনের মধ্যে যার বাহ্যিক দর্শনের মধ্যে কোথাও কোনো বিশেষত্ব নেই, কিন্তু সেই মানুষটার মধ্যে কতটা কি বলবো, কতটা ক্যাপাসিটি আছে সেটা কিন্তু এই লেখার মধ্যে দিয়ে লেখক তুলে ধরেছেন। এবং পড়তে পড়তে আমার ফিল হচ্ছিল যেন আমি যেন তাকে এক্সপিরিয়েন্স করতে পারছি, আমি যেন তাকে সামনে দেখতে পাচ্ছি। তো আমার মনে হয়েছে যে পড়তে গিয়ে হত্যাশাস্ত্র তো অবশ্যই ভালো লেগেছিল, কিন্তু আমার এই ষড়শাস্ত্র যেন হত্যাশাস্ত্রকে অনেক বেশি ছাপিয়ে গেছে। কল্পকাহিনী, ঐতিহাসিক কল্পকাহিনী এবং রহস্য কাহিনী, পাশাপাশি তার মধ্যে তৎকালীন সমাজের অনেকখানি উঠে এসেছে, এবং এই বই কোথাও পাঠকদের ভাবায়, দেখায় এবং শেখায় যে কোনো জিনিস যেটা আমরা চোখের সামনে দেখছি সেটা সঠিকভাবে যদি অনুধাবন করা যায়, পর্যবেক্ষণ করা যায়, অ্যানালিসিস করা যায়, তাহলে সেখান থেকে কিন্তু অনেক তথ্য আমরা পেতে পারি। চোখ কান খোলা রেখে চললে অনেক কিছুই আমাদের জ্ঞানেন্দ্রিয়ের নাগালে চলে আসে। অল্প কিছু তথ্য দিয়ে রাখি, সেইটা হলো গিয়ে এই দুটি বইয়ের প্রকাশক হচ্ছে বুক ফার্ম, এবং প্রথম বইটি আমি বলেছি যে 2021 সালে প্রকাশিত, এবং ষড়শাস্ত্র 2024 সালে অর্থাৎ এই বছর জানুয়ারি মাসে প্রকাশিত। ষড়শাস্ত্রের ক্ষেত্রে মুদ্রিত মূল্য হচ্ছে 396 টাকা, হত্যাশাস্ত্রের ক্ষেত্রে মুদ্রিত মূল্য 349 টাকা। এবং দুটি বইতেই এই অসাধারণ দুটি প্রচ্ছদ করেছেন সপ্তদ্বীপ দে সরকার, এবং ভেতরে অলঙ্করণ রয়েছে, অলঙ্করণ করেছেন গৌতম কর্মকার, এবং প্রিন্টিং বেশ ঝরঝরে, পড়তে দারুণ লাগে। সুতরাং একটা দারুণ অনুভূতি। আমার মনে হয় যে এই সময়ে দাঁড়িয়ে একটা অন্যতম সেরা লেখা হত্যাশাস্ত্র এবং ষড়শাস্ত্র। এই ধরনের রহস্য কাহিনী তো প্রচুর রয়েছে, কিন্তু তার সঙ্গে ইতিহাসের প্রেক্ষাপট যুক্ত থাকায় এবং চাণক্যের নাম যুক্ত থাকায় তা একটা অন্য মাত্রা পায়। আপনাদের জানি না এই বই আপনাদের মধ্যে কে কে পড়েছেন, যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের পাঠ্যপ্রতিক্রিয়া জানতে পারলে আমার ভালো লাগবে। অনেক বই পড়বেন, ভালো থাকবেন। ভালো লাগলে এই ভিডিও লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।